মত বিনিময় সভার সভাপতি পিপলস ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, আজকে এই মত বিনিময় সভাপতিতে আছেন দেশের বরেণ্য জাতীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম পিপলস ওয়ার্কার্স পার্টিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তাদের এই 20তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। পিপলস ওয়ার্কার্স পার্টি গত 20 বছরে এই দেশের রাজনীতিতে জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার লক্ষ্যে তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, পুনরুদ্ধার করবার জন্য মানুষের ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, বেঁচে থাকার অধিকার, সামগ্রিকভাবে গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করার লক্ষ্যে তারা নিরলস কাজ করে চলেছে। এবং সর্বোপরি আজকে যে জিনিসটার খুব বেশি প্রয়োজন ছিল, অর্থাৎ একটা জাতীয় ঐক্য সৃষ্টি করে মানুষকে ঐক্যবদ্ধ করে এই দানবীয় সরকার, যারা ফ্যাসিবাদী সরকার, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের 71 সালের মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই দখলদার সরকারকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করবার লক্ষ্যে তারা কাজ করেছে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতার সঙ্গে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে সাধারণ সম্পাদক সাইফুল হক সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি নিরন্তর পরিশ্রম করেছেন এবং এখনো করে চলেছেন, কখনো তার লক্ষ্য থেকে তিনি বিচ্যুত হন। আজকে সেই জন্য তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। বন্ধুগণ, এত স্বল্প পরিসরে স্বল্প সময়ের মধ্যে যে মত বিনিময় উনি আশা করেছেন সেই মত বিনিময় করা এখানে সম্ভব না। এর জন্য প্রয়োজন আরো দীর্ঘ সময় এবং পরিবেশও সেরকম থাকা প্রয়োজন। কারণ আজকে আমাদের সামনে যে সংকট, এই সংকটটা সর্বগ্রাসী সংকট। একদিকে রাজনৈতিক সংকট, অন্যদিকে আপনার অর্থনৈতিক সংকট। আমরা দীর্ঘ বক্তব্যের কোনো অবকাশ নেই। আমরা আমাদের সরকারের চরিত্র, যারা আমাদের দখলদারি চরিত্র, তাকে আমরা সম্পূর্ণভাবে চিনি, জানি, তার মূল্যায়ন আমরা করেছি এবং সে কিভাবে এই দেশের মানুষের সমস্ত আশাকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করছে সেটাও আমরা প্রতিদিন দেখছি। এই সরকারের যে অপকীর্তি, এই অপকীর্তিগুলো এক কথায় বলে শেষ করা যাবে না, বা তার এই সর্বস্ব শেষ করা যাবে না। আমি সংক্ষেপে শুধু বলতে চাই যে প্রথম যে সর্বনাশটা সে করেছে সে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো, তাকে সে ধ্বংস করে দিয়েছে। আগেও করেছিল, এবার করেছে একটু ভিন্ন কায়দায়। এখন একটু শিক্ষিত হয়েছে কিভাবে আপনার এটাকে একটা ছদ্মবেশী আবরণ দেওয়া যায়, সেই আবরণ দিয়ে গণতন্ত্রের একটা লেবাস পরিয়ে দিয়ে সে এই যে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, অর্থাৎ সংবিধানের ভিত্তিতে যেটা আমরা গঠন করেছিলাম, সেটাকে সে ধ্বংস করে দিয়েছে এবং সত্যিকার অর্থেই একটা একদলীয় ফ্যাসিবাদী শাসন সে প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে অর্থনৈতিকভাবে সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো, যে কাঠামোটা, সেটাকে সে বিনষ্ট করেছে। আপনারা যদি দেখেন যে আগে শুধু আমরাই কথা বলতাম যারা বিরোধিতা করতাম, এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা কথা বলতে শুরু করেছেন, কারণ তারা দেশপ্রেমিক। তারা দেখছেন যদি এটা চলতেই থাকে তারা এই দেশের আর কোনো অস্তিত্ব থাকবে না। গতকাল দেখেছেন নবাবের যে আপনার আলোচনা হয়েছে, সেখানে দেশের প্রখ্যাত অর্থনীতিরা তারা অত্যন্ত পরিষ্কার করে বলেছেন যে নীতি নৈতিকতা বিবর্জিত যে অর্থনীতি তারা এগিয়ে নিতে চলেছে, এটা দেশের ধ্বংস ছাড়া কিছু বই আনবে না। আজকে আমি ডিটেলসে আলোচনা করতে চাই না, সময় কম। তো এইটুকু বলতে চাই যে একদিকে রাজনৈতিক যে কাঠামো সেটাকে ধ্বংস করেছে, অন্যদিকে অর্থনৈতিক কাঠামোটাকে ধ্বংস করেছে। এখন আমরা যারা এটার বিপক্ষে দাঁড়িয়েছি, বিরোধিতা করছি,
আমাদের মূল লক্ষ্যটা কি, আমাদের প্রধান শত্রু কে? আমাদের প্রধান শত্রু হচ্ছে এই দখলদারি সরকার। এটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটাকে মাথায় রেখে আমাদের কাজগুলো করতে হবে। এই দেশের মানুষ জেগে উঠেছে, এই কথা বলার কোনো অবকাশ নাই যে তারা জেগে ওঠেনি। আমরা দেখেছি কিভাবে মানুষ সাঁতরে, নদী সাঁতরে সমাবেশে যোগ দিয়েছে এই আশায় যে পরিবর্তন হবে, এই সরকারের পরিবর্তনের জনগণের একটা সরকার আসবে। আমরা দেখেছি কিভাবে সমস্ত প্রতিবন্ধকতাকে এড়িয়ে তারা 100 মাইল সাইকেলে চড়ে, কেউ হেঁটে তারা সেই সমস্ত সভা সমাবেশগুলোতে যুক্ত হয়েছে। আজকে যারা মনে করছেন যে মানুষ এখনো জেগে ওঠেনি, আমি সবিনয়ে তাদের বলতে চাই যে মানুষ জেগে উঠেছে। আমরা হয়তো সেই তাদের জেগে ওঠাটাকে কাজে লাগিয়ে চূড়ান্ত যে আপনার বিজয় অর্জন করা, সেটা আমাদের এখনো সম্ভব হয়নি। কিন্তু এই ধরনের আন্দোলন যখন হয়, সেটা একবারেই যে সব হয়ে যায় এটা মনে করার কোনো কারণ নেই। আপনি আমাদের দেখুন, আমরা পাকিস্তান আমলে অর্থাৎ 60-এর 70-এর দশকে আমরা কিন্তু বহু আগে থেকেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম, সংগ্রাম শুরু করেছিলাম। সফল হয়েছি আমরা 1971 সালে এসে। সেই 1971 সালের চরিত্রটা মনে রাখতে হবে আমাদেরকে। এবং সেই সময় দীর্ঘ আন্দোলন করে 69-এর আন্দোলন হয়েছে, তার আগে 62-র আন্দোলন হয়েছে, এরপরে আপনার সেই 70 থেকে 71 এসেছে। ঠিক একইভাবে স্বৈরাচারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করেছি, অনেকগুলো আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মধ্যে সবগুলোই সফল হয়নি, শেষে এসে 90-এর আন্দোলন সেটা সফল হয়েছে। এই জিনিসগুলোকে মাথায় রেখে, ওই জন্য কিছুক্ষণ আগে যেটা জামাল ভাই বললেন, জামাল ভাই আসলে আমি ওনাকে সবসময় বলি যে উনি আসলে কবিতা লিখলে আরো ভালো করতে হয়। বেসিক্যালি আমি যখন ছাত্র, যখন আমি তো তার শিষ্য, উনি আমার নেতা, তিনি প্রায় যে বক্তৃতার মধ্যে যে কথাটা বলতেন, যদি কবিতার মতো করে বলতে পারতাম। আসলেই উনি এখনো সেই জায়গায় আছেন, আমি সেই জন্য তাকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এখনো তার সেই রোমান্টিক মনটা থেকে গেছে এবং সেই কবিতার মতো করে বলতে চান। বুলবুল খান মাহবুব আমাদের সহপাঠী ছিলেন, তিনি ওই কবিতা লিখে তখন খুবই আলোড়ন সৃষ্টি করেছিল। আমরা সেই কবিতার দুটো লাইন আমরা সেটা পোস্টার হাতে লিখে আমরা সব জায়গায় ছড়িয়ে দিতাম। যে অস্থির যুবকেরা শোনো, হতাশাই শেষ কথা নয়, যেন প্রতি রজনীর পরে হবে নতুন সূর্যোদয়। এটা মূল কথা, নতুন সূর্যোদয় হবে এবং সেইখানে আমাদেরকে অবশ্যই পৌঁছতে হবে। আমরা সংগ্রাম করছি, লড়াই করছি, আমাদের ইতিমধ্যে অনেক অর্জন হয়েছে। সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে একের জন্য একটা চিন্তার আছে, বিভিন্নভাবে কেউ বাম চিন্তা, কেউ ডান চিন্তা, অতি বাম চিন্তা, সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা একটা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম। সেই আন্দোলন আমাদের এখনো চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র। আমরা আপনারা যে কথাগুলো বলেছেন, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে আমরা কাজ করেছি। তো আমরা 31 দফা দিয়েছি, সেই 31 দফাতে এই দেশের মানুষের কথা, প্রতিটি কথা বলা আছে, সেখানে প্রত্যেকের কথা বলা আছে, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলা আছে, অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের কথা বলা আছে,